হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ঠুকরাকে মেরা প্যারের বাকি এপিসোডগুলোকে, যার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিক করে আগের পার্টের স্টোরিটা জেনে নাও। তবে যারা যারা দেখে নিয়েছো তাদের জন্য আমি এক্সপ্লেনেশনটা শুরু করছি। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আমরা এদিকে গল্পটা শুরু করি। আগের এপিসোডগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে কুলদীপ আর তার পুরো ফ্যামিলিকে গ্রামের লোকেরা মারধর করে গ্রাম থেকে বার করে দিয়েছিল, আর তার বোনের সাথেও কতটা খারাপ কাজ করেছিল তারা, যার কারণে তার বোন নিজের জীবন দিয়ে দেয়। আর তার সত্ত্বেও আর তার ভাই এত ভালো পড়াশোনায় হওয়ার সত্ত্বেও রিস্কা চালাচ্ছে শুধুমাত্র নিজের পরিবারের পেটটাকে চালানোর জন্য। আর এই সব কিছুর মাধ্যমেই তার একটি মেয়ের সাথে দেখা হয়, আর কথায় কথায় কুলদীপ আইএএস অফিসারের ব্যাপারে জানতে পারে, যেটার দ্বারা সে নিজের বদলাও নিতে পারবে আর নিজের পরিবারকেও অনেক ভালো একটা জীবন দিতে পারবে। আর তারপরে আমরা দেখতে পাই কুলদীপ একটা আইএএস অফিসারের ঘরের সামনে যায়, আর সে দেখে যে আইএএস অফিসার কিভাবে থাকে, আর সেখানের জাঁকজমক দেখে কুলদীপও ইন্সপায়ার হয়ে যায়, আর সে মন মানিয়ে নেয় যে সে আইএএস অফিসার হবে আর আইএএস অফিসারের এক্সাম দেবে। কিন্তু সে জানতো না আইএএস অফিসার হওয়ার জন্য কিসের এক্সাম দিতে হয়। রাতের বেলা কুলদীপ নিজের মাসির ছেলের কাছে ছিল। সে তাকে বলে যে আজকে আমি একটা আইএএস অফিসারের ঘর দেখেছি, সেটা কোনো মহলের থেকে কম লাগছিল না কিন্তু। আর তারপরে তার মাসির ছেলে বলে, দেখ ভাই, ওটা কিন্তু আইএএস অফিসার, ওটা কোনো ছোটখাটো পোস্ট নয়, আর সেটার জন্য অনেক পড়াশোনা করতে লাগে। কিন্তু এই নেতা লোকগুলো তো 5 বছরে চলে যায়, কিন্তু আইএএস অফিসার কিন্তু এত সহজে যায় না, কারণ তারা সারা জীবন নিজের ডিউটি পালন করে আর সারা জীবন রাজার মতন বাঁচে। আর এই কথাগুলো কুলদীপের খুব ভালো লাগে। তারপরের দিন সকালে আমরা কুলদীপকে দেখতে পাই সে আবারও নিজের রিক্সা চালানোর কাজে বেরিয়ে পড়ে। আর তারপর যখন সে বাড়িতে ফেরে তার কাছে একটা চিঠি এসেছিল, যেটা তার মাসি তাকে পাঠিয়েছিল। তার মধ্যে লেখা ছিল যে কুলদীপ, তুমি তোমার পড়াশোনাটা ছেড়ো না, আমি প্রতি মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি কুলদীপের বাবার মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, তার কিচ্ছু মনে থাকে না। আর এদিকে কুলদীপের মা কুলদীপকে হেল্প করার জন্য লোকের বাড়িতে কাজ করে। কুলদীপের মায়ের একদম পছন্দ ছিল না যে কুলদীপ রিক্সা চালাবে, সে শুধু চাইতো তার ছেলে পড়ালেখা করে অনেক বড় মানুষ হবে। আর এই সব কিছুর পরে যখন কুলদীপ শুতে চায় তার মাথার মধ্যে শুধু আইএএস হওয়ার এই চিন্তা ভাবনাই চলছিল, আর সে ভাবতে থাকে যদি আমি আইএএস হয়ে যাই তাহলে আমি ঠিক কি করতে পারবো। আর পরের দিন আমরা দেখতে পাই কুলদীপ সোজা সে কোচিং সেন্টারে চলে যায় যেখানে সেই মেয়েটি নেমেছিল। আর আজকে আমরা এই মেয়েটির নাম জানতে পারি। এই মেয়েটির নাম হলো প্রেরণা। মেয়েটি তাকে চিনতে পারে, আর তারপর কুলদীপ তাকে বলে, কাল রাতে আমি অনেক ভেবেছি, আপনার কথাটাই ঠিক, আর আমি বুঝতে পেরেছি আইএএস হয়ে সবকিছু বদলাতে পারবো আমি, তবে আপনি আমার হেল্প করবেন? আর প্রেরণা তখন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। আর তারপরে কুলদীপকে সে সব কিছু ডিটেলসে জানিয়ে দেয়, পড়াশোনার জন্য কি লাগবে সে সব কিছু জানিয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে, কালকে তুমি আমার সাথে আমার বাবার কাছে যাবে, তিনি তোমাকে বাকি জিনিসগুলো বুঝিয়ে দেবে, এটা ওনারই কোচিং সেন্টার। তারপরে কুলদীপ প্রেরণার কাছ থেকে তার নাম্বার চায়, আর তখন প্রেরণা বিশ্বাস করে কুলদীপকে তার নাম্বারটা দিয়ে দেয়। তারপরে কুলদীপ ঘরে আসে, আর তারপর আবারও তার পড়াশোনার জিনিসকে সে বার করে সেট করতে শুরু করে দেয়, কারণ সে ভেবে নিয়েছিল যে সে আইএএস অফিসার হবে। আর এদিকে আমরা শানভিকাকে দেখতে পাই, তাকে সবাই মিলে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। শানভিকা যখন নর্মালি ঘর থেকে বেরিয়ে বাইরে ঘোরার জন্য এসেছিল তখন পুষ্কর তাকে বকা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর চৌহানও তখন কিচ্ছু বলে না। এদিকে পুলিশওয়ালা ভূষণ চৌহানকে বলে যে আপনি যদি রাজি হন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এটা শোনার পরে তো পুষ্কর খুব রেগে যায়, সে বলে তোর কোনো যোগ্যতাই নেই আমার বোনকে বিয়ে করার, যে কথাতে চৌহান তাকে চুপ করায়। তারপরে পুলিশওয়ালাটা বলে যে আমি হয়তো পুলিশওয়ালা হতে পারি, কিন্তু আমার অনেক পুরনো জমিন রয়েছে আর আমি বংশগত বড়লোক, আর আপনার মেয়ে আমার সাথে বিয়ে করার পরে খুশি থাকবে। শানভিকার সাথে এত কিছু হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমি তার সাথে বিয়ে করতে চাই, আর যার কারণে চৌহান চিন্তায় পড়ে যায় যে সে কি করবে এখন। আর পরের দিন আমরা দেখতে পাই কুলদীপ প্রেরণার সাথে দেখা করে, আর প্রেরণা তখন তাকে তার বাবার কাছে নিয়ে যায়। তখন কুলদীপের নাম্বার দেখে তার বাবা চমকে যায়, তখন সে বলে যে তুমি এত ভালো মার্কস এনে রিক্সা কেন চালাও? আর তার সঙ্গে সঙ্গে প্রেরণার বাবা এটাও বলে যে আমরা তোমার একটা টেস্ট নেব, যদি তুমি সেটাতে পাস হয়ে যাও তাহলে তোমার 50% ফিস মাফ হয়ে যাবে।
যেটা শুনে কুলদীপ খুব খুশি হয়ে যায়। আর সে পরের দিন এসে সেখানে একটা টেস্ট দেয়, আর সেই টেস্টের মধ্যে তার খুব ভালো মার্কস আসে, আর 50% অফের সাথে তার অ্যাডমিশন সেই কোচিং সেন্টারে হয়ে যায়। আর এদিকে কুলদীপ নিজের পড়াশোনা শুরু করে। সে দিনের বেলা রিক্সা চালায় আর রাত্রেবেলা পড়াশোনা করে। আর ইতিমধ্যেই এই সব কিছুর মাঝে সে কোচিংয়ে পড়ার জন্য নিজের টাইম বার করে নিত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। আর কুলদীপ তো আগে থেকেই পড়াশোনায় ভালো ছিল, তাই তার পড়াশোনা করতে খুব একটা অসুবিধা হয়নি। আর তারপরে কুলদীপ নিজে প্রিলিমস এক্সামও দিয়ে আসে। আর এদিকে আমরা ভূষণকে দেখতে পাই, যার কাছে সানভিকা আসে। সানভিকা এসে তখন ভূষণকে বলে, তুমি আমাকে বিয়ে করার কথা ভাবতেও কিভাবে পারো? আমি তোমাকে অনেকটা পছন্দ করি, আর যাই হয়ে যাক বিয়ে আমি তোমার সঙ্গেই করব। আর এইসব কিছু শোনার পরে সানভিকা সেখান থেকে রেগে মেগে চলে যায়। আর কিছুদিনের মধ্যে প্রিলিয়ামসের রেজাল্ট চলে আসে, যেখানে আমরা জানতে পারি কুলদীপ নিজের এক্সামটা পাশ করে গিয়েছে, কিন্তু প্রেরণা এবারে পাশ করতে পারেনি। প্রেরণা প্রথমে তো দুঃখ পায়, কারণ তার মার্কস আসেনি বলে, কিন্তু এদিকে যখন সে কুলদীপের মার্কস দেখে সে খুব খুশি হয়ে যায়। বাড়ির সবাইকে জানানোর পর বাড়ির সবাই ভীষণ খুশি হয়। আর তার সঙ্গে সঙ্গে কুলদীপ এখন নিটের পড়াশোনা করাও শুরু করে দেয়। আর একদিন কুলদীপের কাছে ফোন আসে পিন্টুর, আর সে বলে সানভিকা বিয়ে করতে চলেছে। যেটা শোনার পরে কুলদীপ একদম শকটে চলে যায় যে এটা কিভাবে সম্ভব, কারণ কুলদীপের সানভিকার জন্য তার মনের মধ্যে এখনো ফিলিং রয়েছে, কিন্তু তাকে সে ততটাই ঘৃণা করত। আর এরপরে কুলদীপ সোজা নিজের গ্রামের জন্য রওনা দিয়ে দেয়, যেখানে সানভিকার বিয়ের সব প্রস্তুতি চলছিল। আর সুযোগ বুঝে সে সানভিকার কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে তাকে উল্টোপাল্টা কথা আর গালিগালাজ করে সেখান থেকে এসে বেরিয়ে আসে। আর এখানে সানভিকা শুধু দেখতেই থাকে, কারণ সে বুঝতে পারে না এখানে ঠিক কি ঘটলো। কারণ সানভিকার মনেও তার জন্য ফিলিংস ছিল, সে শুধু ভয়ের চোটে কোনো কিছু স্বীকার করে উঠতে পারেনি। আর এদিকে আমরা দেখতে পাই যে সানভিকার বিয়ে হয়ে যায়, আর কুলদীপ নিজের মায়ের কাছে এসে খুব কাঁদে, কারণ সে সানভিকাকে ভুলতে পারছিল না। আর এদিকে রাত্রেবেলা ভূষণ নিজের হানিমুনের প্রস্তুতি করছিল, যেখানে সানভিকা তাকে ক্লিয়ারলি বলে দেয় যে সে তাকে বিয়ে তো করে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে নিজের কাছে কোনোদিনও আসতে দেবে না। আর এই সব কিছু কথা শোনার পরে ভূষণের মনটাও একটু খারাপ হয়ে যায়। সে তখন বলে যে সবকিছু আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাবে, বলে সে অন্য জায়গায় শুতে চলে যায়। আর এদিকে কুলদীপ মন খারাপ করে নিজের কোচিনে বসেছিল, তখন প্রেরণা তাকে বলে, সে বলে ভালোবাসা তো আসবে যাবে, কিন্তু সেই রাগ আর এই অভিমানটাকেই জমিয়ে তোমাকে নিজের লাইফে আগে চলে যেতে হবে। আর সাথে সাথে সে এটাও বলে, আমি পিসিএস এর ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা ক্র্যাক হয়ে গিয়েছে, আর রেজাল্টে দেখি আপাতত কি আসে। আর এটা শোনার পরে কুলদীপ অনেক খুশি হয়ে যায়। আর তারপর কুলদীপ নিজের পড়াশোনা আবারও শুরু করে দেয়। আর ইতিমধ্যে মেন্সের এক্সামও ক্লিয়ার হয়ে যায়। আর একদিন প্রেরণা তাকে ছাদের মধ্যে ডাকে এবং তাকে জানায় যে আমার পিসিএস এর এক্সাম ক্লিয়ার হয়ে গিয়েছে, এই বলে তাকে খুশিতে জড়িয়ে নেয়, আর তার সাথে সাথে তাকে কিসও করে নেয়। কিন্তু কুলদীপ পেছনে সরে যায়, আর সে বলে যে আমরা যদি শুধু বন্ধু হয়ে থাকি সেটাই আমাদের জন্য ভালো হবে। আর এই কথাতে প্রেরণাও রাজি হয়ে যায়। আর পরের দিন প্রেরণা নিজের জবের জন্য বেরিয়ে যায়। আর কিছুদিন পরে কুলদীপের রেজাল্ট আসার কথা, যেখানে সে মেন্স এক্সাম ক্লিয়ার করে নেয়। আর এই কথাটা সে ফোনে প্রেরণাকে জানায়। তার মানে এখন শুধু কুলদীপকে নিজের ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে হবে, যার পরে সে আইএস অফিসার হয়ে যেতে পারবে। রাতে যখন কুলদীপ পড়াশোনা করছিল লাইট চলে যায়, যার কারণে সে রাস্তায় একটা পাশের বাড়িতে চলে যায় সেখানের আলোতে পড়ার জন্য। এইভাবেই কুলদীপ নিজের ইন্টারভিউ এর প্রস্তুতি নেয়। তার শক্তি দেখে সবাই অবাক ছিল। কিছুদিনের মধ্যেই তার ইন্টারভিউ এর দিন চলে আসে। তার মা আর রাজা মানে তার মাসির ছেলে তাকে ছাড়তে যাচ্ছিল, কিন্তু তার মায়ের রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর তারা দুজন মিলে তার মাকে নিয়ে যায় হসপিটালে। আর এদিকে তার মাসির ছেলে বলে যে তুমি যাও, আমি মাসিকে সামলে নেব। কুলদীপের খারাপ অবস্থায় ইন্টারভিউ দিতে চায়। ইন্টারভিউতে তাকে অনেক রকমের প্রশ্ন করা হয়, যেগুলো সে অনেক ভালো করে জবাব দেয়। ইন্টারভিউ শেষ করার পরে সে নিজের মায়ের সাথে দেখা করতে আসে। তার মায়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ছিল। সে তার মাকে ইন্টারভিউর ব্যাপারে বলছিল, তখন নার্স তাকে জানায় তার মা কিছু বলতে পারবে না, তার মা শুধু শুনতে পারবে, তার মা এখন কোমায় রয়েছে। এটা শোনার পরে কুলদীপ পুরো শকটে চলে যায়। আজ যখন আমি আমার লক্ষ্যের এত কাছে চলে এসেছি, তুমি এখন এই অবস্থায়। সে নিজের মায়ের হসপিটাল রুম থেকে বেরিয়ে আরো বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা ঠিকভাবে কিছু বুঝতে পারে না। তার বাবাকে দেখে আরো বেশি ভেঙে পড়ে সে। আর তার বাবা বুঝতে পারছিল না যে তার বউয়ের কি হয়েছে, সেই জন্য তার বাবা তার বউকে ওঠানোর জন্য বারবার চেষ্টা করছিল। আর এই সব কিছু দেখে কেঁদে দিয়েছে সে বেচারা। আর এই সিনটা ভীষণ ইমোশনাল ছিল।
তবে তার পরের দিন থেকে কুলদীপ নিজেকে অনেক শক্ত করে এবং পরের দিন থেকে সে নিজের মায়ের পুরোপুরি খেয়াল রাখা শুরু করে দেয়। আর সে কোনো জিনিসের চিন্তা করছিল না, শুধুমাত্র তার মা ছাড়া। আর কুলদীপের ভাই রাজা এসে বলে যে আজকে তোমার রেজাল্ট আছে, তুমি দেখতে যাও। আর কুলদীপ দেখতে যেতে চাইছিল না, কিন্তু জোর জবরদস্তি তার ভাই তাকে পাঠায় রেজাল্ট দেখার জন্য। আর এখানে যখন সানভিকার ভূষণ খাবার দাবার খাচ্ছিল তখন টিভির মধ্যে একটা নিউজ আসে, ইউপিএসসি 2024-এ কুলদীপ কুমার টপ করেছে। এই নিউজটা তখন টিভিতে চলছিল, আর সেই সময় সানভিকা টিভিটাকে বন্ধ করে দেয়। আর এই কথাটা গিয়ে তাড়াতাড়ি করে কুলদীপ নিজের মাকে শোনায়। আর এই কথাটা শোনার পরে কুলদীপের মাও খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে, কিন্তু সে কোনো কথা বলতে পারে না। আর এই সব কিছুর মধ্যে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর হঠাৎ করে সে নিজের দম ফেলে দেয়। কুলদীপ এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল, আজকে তার জীবনের এত বড় একটা দিন, আর আজকের দিনে তার মা তাদের জীবন থেকে চলে গেল। তারপর কুলদীপ গিয়ে নিজের মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে ফিরছিল, আর সেখানে একটা বরযাত্রী নিজেদের ব্যান্ড বাজা নিয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই কুলদীপের বাবা কিছু বুঝতে না পেরে সেই ব্যান্ড বাজার মধ্যে গিয়ে নাচতে শুরু করে দেয়। আর এটা দেখার পরে কুলদীপের খুব খারাপ লাগে যে তার বাবার মানসিক অবস্থা ডে বাই ডে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা সানভিকাকে দেখতে পাই, সে কোনো কথা নিয়ে টেনশনে ছিল, যার কারণে সে নিজের বাইক বার করে আর একটু ঘুরতে চলে যায়। আসলে সে কুলদীপকে খুব মিস করছিল। আবার যখন সে ফিরে আসে তখন তার বর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তোমার বাড়ির লোককে কি জবাব দিতাম। আর এই সব কিছু শোনার পরে সানভিকা একটু নরম হয়ে যায়, আর সে ভূষণকে জড়িয়ে ধরে, আর তারা দুজনে কাছাকাছি চলে আসে, যেন মনে হচ্ছিল সানভিকা ভূষণকে একসেপ্ট করে নিয়েছে। আর এদিকে চৌহান যখন নিজের ফ্যাক্টরিতে আসে তখন তার লোক তাকে বলে যে কুলদীপ ইউপিএসসিতে টপ করেছে। তখন চৌহান বলে কোনো ব্যাপার না, কিছুদিন থাকবে তারপরে সরিয়ে দেবো। তখন সেই লোকটা বলে সে টপে র্যাঙ্ক নাম্বার 1-এ এসেছে, যারা র্যাঙ্ক নাম্বার 1-এ আসে তাদেরকে সরানো তো একেবারে ইম্পসিবল ব্যাপার। আর এরপরে দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। 5টা বছরের পর আমরা একটা সিন দেখতে পাই, কুলদীপ এখন বড় আইএএস অফিসার হয়ে গিয়েছে, আর তার পোস্টিং এখন সীতারপুর গ্রামেই হয়ে গিয়েছে, যেটা সে নিজেই করিয়েছিল। এখানে এসে সবার আগে সে একটা নদীতে পুল বানানোর জন্য কথা বলছিল, এটা দিয়ে সে কলেজ যেত, আর যাতে করে এখানের লোকেদের কোনোদিনও ওই নদীটা পার করতে অসুবিধা না হয়, যার কারণেই এখানে পুল বানানোর কথা ভাবছিল সে। আর সে এখানে নিজের বদলা নেওয়ার কথা ভেবেই এসেছিল। আর এদিকে সে নিজের পোস্টিংটা জয়েন করে। আর আমরা দেখতে পাই চৌহান দাদ্দুকে এখানে ডেকে পাঠায়। দাদ্দুকে চৌহান তখন অনেক ভালোভাবে বোঝায়, সে বলে যে নতুন ডিএম এসছে না, তাকে এখান থেকে সরাবার ব্যবস্থা করো। তখন দাদ্দু এইসব কথা শুনে বলে তাকে তো কেউ সরাতে পারবে না, সে এখানে আইপিএস অফিসার হয়ে এসেছে, আর সে নিজের পোস্টিং নিজে চুজ করেছে, তাকে এখান থেকে আমি কেন সিএমও পর্যন্ত সরাতে পারবে না। আর এই সব কিছু শোনার পরে চৌহান তো খুব চাপ খেয়ে যায়। আর এটা শোনার পরে চৌহান খুব রেগে যায়, দাদ্দুকে সেখান থেকে রেগে মেগে পাঠিয়ে দেয়। দাদ্দু তাড়াতাড়ি করে বাইরে এসে নিজের লোককে বলে যে গাড়িটা সোজা কুলদীপের কাছে নিয়ে চলো। দাদ্দু তখন কুলদীপের সাথে এসে দেখা করে আর তার খুব তারিফ করতে শুরু করে দেয়। এখানে কুলদীপ বুঝতেই পারছিল যে দাদ্দু তার সাথে হাত মেলাতে এসেছে। আপনার আর আমার শত্রু কিন্তু একজনই, চৌহান। আমরা যদি দুজনে মিলে হাত মিলিয়ে নিই তাহলে কিন্তু ওকে আমরা শেষ করে দিতে পারবো। যেটা শোনার পরে কুলদীপের এই কথাটা খুব ভালো লাগে। আর তারপরে দাদ্দু বলে যে এইটার জন্য আপনাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। আর এই কথাতে কুলদীপ রাজি হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে দাদ্দু এটাও বলে আপনি নদীতে পুল বানাতে চান, চৌহান যদি চায় সেটা বানাতে দেবে না, কিন্তু আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে চাই, কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা পুরো পাক্কা হতে হবে। আর দাদ্দু তখন বলে যে আপনি কালকে আমার মেয়ের সাথে দেখা করে যান, তারপর আপনি আপনার ভেবেচিন্তে উত্তর দেবেন। আর রাত্রেবেলা দাদ্দু নিজের মেয়েকে ভালোভাবে বোঝাচ্ছিল। দাদ্দু আর তার মেয়ে মালাকে দেখতে পাই, যেখানে মালা তার বাবাকে মানা করছে এই সব কিছুর জন্য, কিন্তু এদিকে দাদ্দু বলে সে খুব ভালো ছেলে আর আইএএস অফিসারও রয়েছে, তোমার জীবন খুব ভালো হয়ে যাবে, এই সব বলে মালাকে রাজি করানোর চেষ্টা করছে সে। আর পরের দিন কুলদীপ আর মালা দুজনে দেখা করে, আর তারা দুজনে দুজনের সাথে কথা বলে, কিন্তু এখানে আমরা দেখতে পাই মালাই শুধু কুলদীপের সাথে কথা বলছিল, কুলদীপের মালার উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। মালা তখন কুলদীপকে বলে যে আপনি বিয়ের জন্য কেন রাজি হয়ে গেছেন।
তখন কুলদীপ বলে যে সম্পর্ক তো আস্তে আস্তে এমনি তৈরি হয়ে যায়। আর তারপর দাদুকে সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আসলে কুলদীপের কাছে তার রিভেঞ্জের থেকে বড় আর কিছুই ছিল না, সেটার জন্য সে সব কিছু করতে রাজি রয়েছে। এদিকে মালাও বিয়ের জন্য রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে যখন সানভিকা কাজ করছিল আর তখনই তার কাছে তার একটা বন্ধুর কল আসে। সে তখন তাকে জানায় যে কুলদীপ দাদুর মেয়ের সাথে বিয়ে করতে চলেছে। এটা শোনার পরে সানভিকা অনেক কষ্ট পায় আর সে নিজের বরের গলা জড়িয়ে অনেক কাঁদতে থাকে। আর এদিকে রাজা কুলদীপকে জিজ্ঞাসা করে যে বিয়ের জন্য এত তাড়াহুড়ো কিসের। তখন কুলদীপ বলে যে আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক ভেবেছি। আর এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম সে শুধুমাত্র রিভেঞ্জের জন্যই এই বিয়েটা করছে। আর এখানে আমরা দেখতে পাই কুলদীপের বাবাকে। তার বাবা মানসিকভাবে পুরোপুরি অন্যরকম হয়ে গিয়েছে আর তার জন্য একটা স্টাফও রয়েছে তাকে দেখাশোনা করার জন্য। আর এদিকে রাজা বলে আমরা যখন এই গ্রামে চলে এসেছি তাহলে তোমাদের পুরনো বাড়িটাকে রিপেয়ার করে নিই। তখন কুলদীপ বলে একদম ভেবো না ওখানে হাত লাগাবার, ওখানে একদম হাত লাগাবে না যতদিন না আমার কাজ পূর্ণ হবে। আর এখানে রাজা বুঝে যায় যে সে এই সব কিছু করছে বদলা নেওয়ার জন্য। আর অন্যদিকে দাদু আর তার লোক একসাথে বসে মদ খাচ্ছিল। তখন দাদু বলে যে আমরা আমার জামাইয়ের জন্য পুল তো তৈরি করেই দিতে পারি, কিন্তু তার হেল্পও তো করতে হবে আমাদের কিছু। আর তার সঙ্গে সঙ্গে তাকে আমার অনেক বড় একটা গিফট দিতে হবে আমার মেয়ের সাথে বিয়ে করার জন্য। আর তারপরে দাদুর একটা আইডিয়া আসে আর সে হাসতে শুরু করে দেয়। পরের দিন আমরা একটা লোককে দেখতে পাই যে নদী পার করার জন্য নৌকার মধ্যে বসে। আর নৌকার মধ্যে সে একটা কুড়ুল দিয়ে ছেদ করে দেয় আর সুযোগ বুঝে সেখান থেকে সে কেটে পড়ে। আর নৌকা করে 15-16 খানা লোক সেখান থেকে আগে চলে যায়। আর সেই লোকটা কাউকে একটা কল করে বলে আপনার কাজটা পুরো হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই কুলদীপ যখন নিজের কাজ করছিল তার পিএ এসে তাকে বলে একটা ঘটনা ঘটেছে। তারপর আমরা দেখতে পাই কুলদীপ তাড়াতাড়ি করে স্পটে চলে আসে যেখানে 15 খানা লোক নদীতে ডুবে মরে গিয়েছে। আর কুলদীপ সেখানে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই দূর থেকে চৌহানও এই সব কিছু দেখতে এসেছে। আর কুলদীপের সাথে চৌহানের পুরো চোখে চোখে আই কন্টাক্ট হচ্ছিল। আর এদিকে পুষ্কর বলে যে যখনই এসছে আসার পরেই এরকম কাণ্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। আর তারপর চৌহান বলে আমাদের উকিলকে কল করে সবকিছু ঠিকঠাক করে নিতে বলো, এই যখন এখানে এসেছে এ নিশ্চয়ই কিছু না কিছু একটা তো করবেই। সেই সময় কুলদীপ তাকে রাগের দৃষ্টিতে কটকট করে দেখছিল। আর এখানে আমরা বুঝতে পারছিলাম কুলদীপ তাকে ছাড়ার পাত্র নয়। আর এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলো আমি আরো আগের পার্টে এক্সপ্লেন করতে চলেছি। তার জন্য এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি আপলোড দেবো তখনই তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। যদি তোমরা এর আগের পার্টটা না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক রয়েছে, সেটা একবার দেখে নিও। আর যদি তোমাদের আরও নতুন নতুন স্টোরি জানার থাকে তাহলে তুমি আমার চ্যানেলের ভেতরে গিয়ে বাকি ভিডিওসগুলো দেখতে পারো। দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।